সন্তানের জন্য জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয় এক বাবা। সারা জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব নিরুপায় হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। কিন্তু তার মৃত্যুর 18 বছর পর হঠাৎ একদিন লোকটার পরিবারকে পড়তে হয় এক ভয়ঙ্কর পরিস্থিতিতে। এক কুখ্যাত গ্যাংস্টারকে অ্যাক্সিডেন্টালি মেরে ফেলে তারা। আর এই ঘটনার রেশ গিয়ে যুক্ত হয় ওই লোকটার মৃত্যুর সাথে। কিন্তু কিভাবে আর কেনই বা তারা ওই গ্যাংস্টারকে মেরেছে, এবং এখনই বা তারা কি করতে চলেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই বছর অর্থাৎ 2025 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় একটা মুভি রিভলভার রিতা এর গল্পটা, যেখানে কমেডি আর অ্যাকশনের এত সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছে যে আপনি বোর হওয়ার একটুও সুযোগ পাবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। পন্ডিচেরি রাইফেল ক্লাবের মালিক প্রভাকর। সে 30 বছর কঠিন পরিশ্রম করে ভালোই সঞ্চয় করেছিল। তারপর তার পরিবারের জন্য 2 কোটি টাকা দিয়ে জমি কেনে। জমি রেজিস্ট্রি করার পর সে জানতে পারে জমির মালিক তাকে ভুয়া ডকুমেন্টস দিয়েছে এবং অন্যের জমি বিক্রি করেছে। একই সাথে টাকা এবং জমি হারিয়ে 30 বছরের পরিশ্রম এবং ঘাম অন্য কেউ ছিনিয়ে নিলে প্রভাকর আত্মহত্যার পথ বেছে নেয়। নিজের মাথায় নিজেই গুলি চালায় সে। এরপর আমরা দেখতে পাই ড্রাকুলা পান্ডেকে, যিনি পন্ডিচেরির কুখ্যাত গ্যাংস্টার। দিনে দুপুরে কুপিয়ে মানুষ হত্যা করা এটা তার কাছে মামুলি ব্যাপার। ড্রাকুলা পান্ডের পর তার দায়িত্ব নিয়েছে তারই ছেলে ড্রাকুলা ববি। সে ছিল তার বাবার চেয়েও কয়েক ধাপ এগিয়ে। পান্ডের সাথে জমি নিয়ে বিবাদ ছিল অন্ধ্রপ্রদেশের পলিটিশিয়ান নরসিমহা রেড্ডির সাথে। এই শত্রুতার জেরে নরসিমহা পান্ডেকে চ্যালেঞ্জ করলে ববি নরসিমহার মাথা আলাদা করে ফেলে। তারপর সেই কাটা মাথা গিফট করে পাঠায় নরসিমহার ভাই রেড্ডিকে। সেই সাথে নরসিমহার ভাইয়ের একটা চোখও পুড়িয়ে দেয়। ওয়ার্নিং দিয়ে আসে কেউ তার বাবার বিরুদ্ধে লাগলে তার অবস্থা এর চেয়েও ভয়ঙ্কর হবে। নরসিমহার ভাই তার পোড়া চোখ নিয়ে নরসিমহার কাটা মাথা ছুঁয়ে শপথ করে ববি তার ভাইয়ের মাথা পাঠিয়েছে, তাই সেও একদিন ববির বাবার কাটা মাথা ববিকে গিফট করে পাঠাবে। প্রভাকরের আত্মহত্যা এবং নরসিমহার কাটা মাথার ঘটনা দুটোর ভাগ্য একই সুতোয় বেঁধেছিল, যার নাম রিভলভার রিতা। এর 18 বছর পর শনিবার বিকেল 4:30টায় একটা ফুড ডেলিভারি শপে আমরা রিতাকে দেখতে পাই। কর্মী হিসেবে সে খুবই দক্ষ। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা সবার থেকে সে ভালো জানে। অল্প সময়ে বেশি অর্ডার হলে অন্য কর্মীরা ভয় পেয়ে যায়, অর্ডার ক্যান্সেল করতে চায়। কিন্তু রিতা ঠিকই সময়ের সঠিক ব্যবহার করে সবাইকে দিয়ে সময়ের আগেই কাজ করিয়ে নেয়। তারপর সব থেকে বেরিয়ে বাড়িতে ফোন করে। বাড়িতে তার আরও 2 বোন আছে, একজন গৌরী, অন্যজন রিনা। তাদের বাড়িতে সেদিন ছোটখাটো বার্থডে পার্টি ছিল, তাই তার মা বলে রিতা এত দেরিতে আসলে ঘর সাজাবে কে? কিন্তু এত ছোট ঘর সাজানো তো রিতার 10 মিনিটের কাজ। রিতা কেক আর সামোসা নিয়ে যাচ্ছে বলে জানায়। যদিও তার মা সবার মাঝে চিকেন সার্ভ করতে চায়, কিন্তু তাতে রিতার অর্ধেক স্যালারি শেষ হয়ে যাবে। শেষে রিতার মা রিতাকে তার বোন জামাইকে দাওয়াত দিতে বলে ফোনটা রেখে দেয়। সেদিন সন্ধ্যায় পান্ডের কাছে লাল্লু নামক একজন দালাল ফোন করে। সে জানায় শুধুমাত্র পান্ডের জন্য দারুণ একটা মেয়ে আছে। লাল্লু তাকে ফটো আর ভিডিও পাঠাচ্ছে, দেখে পছন্দ হলে তাকে যেন জানায়। পান্ডে ফটো ভিডিও দেখে পছন্দ করে, তারপর ঠিকানা নেয় এবং ঠিক 7টায় সেখানে পৌঁছে যাবে বলে সে জানায়। এ সময় পান্ডের ভারসাম্যহীন ছোট ছেলে চিতা বেশ কয়েকবার বাবাকে ডিস্টার্ব করে। ফোন রাখার পর লাল্লুর সাথে আরও কয়েকজন মানুষকে দেখা যায়। এটা ছিল মাস্টার মার্টিনের প্ল্যান। তার সাথে রেড্ডির ডিল হয়েছে অনেক আগেই। তাদের প্ল্যান হলো পান্ডে যখন আসবে সেই রাস্তা থেকেই তাকে ফলো করবে। লাল্লুর বাড়ির দরজা খুলবে সোনিয়া, যাকে কলগাল হিসেবে পান্ডেকে ফটো এবং ভিডিও পাঠানো হয়েছে। সোনিয়া রুমে ঢোকার সময় পান্ডের কাছে কোনো গান থাকবে না, তখনই ওকে অ্যাটাক করা হবে। আগে থেকেই রুমে লুকিয়ে থাকবে দাস, কুমার আর মার্টিন। প্ল্যান শেষে মার্টিন রেড্ডিকে ফোন করে। রাত 10টার ভিতরে পান্ডের মাথা রেড্ডির কাছে পৌঁছে যাবে, তাই সে যেন টাকাটা রেডি রাখে। এদিকে রিতা কেকের দোকানে যায়, যেখানে সে কেক এবং সামোসার অর্ডার দিচ্ছিল। তারপর তার দুলাভাইকে ফোন করে দাওয়াত দেয়। ইয়াজিনের প্রথম জন্মদিন এটা, কিন্তু ইয়াজিনের বাবা অর্থাৎ রিতার দুলাভাই বলে সে যৌতুকের সব টাকা না পেলে সেখানে যাবে না, এবং ইয়াজিনী আর তার মা গৌরীকেও বাড়িতে ফেরত নেবে না। কিছুটা রাগ করেই ফোনটা রেখে দেয় রিতা। তারপর সামোসা নিয়ে বাসায় চলে যায়। কেকটা 10 মিনিটের মধ্যেই রিতার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বেকারির ছেলেটা। অন্যদিকে পান্ডেকে দেখা যায় বেশ সেজে গুজে রেডি হয়ে বের হচ্ছে সোনিয়ার উদ্দেশ্যে। কোমরে গোজা, লুকানো গান। ঠিকানা অনুযায়ী চার্চের সামনে গাড়ি থামায় সে। তারপর গাড়িতে স্মোক করে। তাকে কেমন যেন অপ্রকৃতস্থ মাতালের মতো দেখা যায়। নিজের দ্বিতীয় ফোনটা শার্টের পকেটে রাখতে গিয়ে ভুলবশত সেটা ফেলে দেয়। তারপর গাড়ি থেকে নেমে আসে। পান্ডেকে ফলো করে সমস্ত ইনফরমেশন মার্টিনকে জানাচ্ছিল জোকার। যখন পান্ডে বাড়ির সামনের রাস্তায় আসে তখনই মার্টিন সোনিয়াকে তৈরি থাকতে বলে চলে যায়।
কিন্তু একটু পরেই জোকার মার্টিনকে ফোন করে বলে একটা মিস্টেক হয়ে গেছে। পান্ডে বাম দিকের না, ডান দিকের 5 নাম্বার বাড়িতে গিয়েছে, অর্থাৎ সে অন্য বাড়িতে ঢুকে পড়েছে। মার্টিনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তার এত সাজানো প্ল্যান ভেঙে যাচ্ছে। পান্ডে সত্যি সত্যি অন্য বাড়িতে ঢুকে পড়ে। এটা ছিল রিতাদের বাড়ি। রিতা পান্ডেকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিচয় জানতে চায়, কিন্তু পান্ডে নেশার ঘরে দেখে রিতা তাকে কাছে ডাকছে, রোমান্টিক মুডে কথা বলছে, যেন গোলাপ দিয়ে তাকে বরণ করতে চাইছে। তখনই হঠাৎ পার্টি পপারের টোকায় ভ্রম ভাঙে পান্ডের। রিতার চেঁচামেচিতে সেখানে রিতার মাও চলে আসে। দুজনেই পান্ডেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পান্ডে বলার চেষ্টা করে যে তাকে এখানে লাল্লু পাঠিয়েছে, কিন্তু কিসের লাল্লু? মা মেয়ে তাকে বের করে দেওয়ার জন্য এমন চেঁচামেচি শুরু করে যে পান্ডের মাথাই খারাপ হয়ে যাওয়ার অবস্থা। এক নাগারে চেঁচামেচি শুনতে শুনতে পান্ডে বিরক্ত হয়ে তার কাছে থাকা গানটা বের করে রিতার দিকে তাক করে। এবার রিতা আর তার মায়ের মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই রিতা তার হাতে থাকা পার্টি পপারটা দিয়ে আঘাত করে গানটা দূরে ফেলে দেয়। কিন্তু থেমে নেই পান্ডে। সে তার হাত এগিয়ে দেয় রিতার গলা চেপে ধরার জন্য। অমনি রিতার মা তার হাতে কড়াই নিয়ে আঘাত করে পান্ডের মাথায়। পান্ডের ফোন দূরে ছিটকে যায়, পান্ডেও ফ্লোরে পড়ে যায়। ঠিক সেই সময় লাল্লু অনেকবার চেষ্টা করার পর কল ঢোকে পান্ডের ফোনে। পান্ডের ফোন গিয়ে আঘাত করে পাশের টেবিলে। অমনি কলটা রিসিভ হয়ে যায়। তখন রিতাদের বাড়িতে ঘটা সমস্ত কিছু ফোনের ওপার থেকে শুনতে পায় মার্টিনরা। পান্ডে কড়াইয়ের আঘাতে নিচে পড়ে গেছে। তার ফ্লোর মাথায় লেগে ব্লিডিং হয়েছে অনেক। ভয়ে ভয়ে রিতা তার নিঃশ্বাস এবং হার্টবিট চেক করে। তারপর তার মাকে জানায় লোকটা মারা গেছে। রিতার মা খুব ভয় পেয়ে যায়। তখনই কলিং বেল বাজায় কেকওয়ালা। রিতার কেকের অর্ডার নিয়ে এসেছে সে। একটু পরেই কেকওয়ালার সঙ্গে যোগ দেয় তাদের প্রতিবেশী কমলা। এখন তো দরজা খুললেই তারা পান্ডের লাশ দেখতে পাবে, তাই মা মেয়ে একটা বুদ্ধি বের করে। রিতার মা উচ্চস্বরে বলতে থাকে যে পাশের বাড়ির কমলা এসেছে হয়তো, ফ্রিতে কেক আর সমুচা খাওয়ার এক্সপার্ট সে। এসব অপমানজনক কথা শুনে কমলা রেগে সেখান থেকে চলে যায়। তখন রিতা আর তার মা পান্ডের পা ধরে টেনে হিচড়ে সাইডে নিয়ে যায়। তারা প্ল্যান করে পান্ডেকে জীবিত গেস্টের মতো রাখবে পর্দার আড়ালে। তারপর ফোন নিয়ে পান্ডের পকেটে রাখে, আর রিভলভারটাও রিতা নিয়ে গিয়ে ড্রয়ারে রেখে দেয়। এরপর দরজা খুলে কেকওয়ালার থেকে কেক নিয়ে আসে। এদিকে মার্টিন ফোনে রিতার কথা শুনে বুঝতে পারে পান্ডের খুন হয়েছে, তাই সে দাসকে নিয়ে রিতাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। সেখানে জোকার বাড়িটা দেখিয়ে দিলে মার্টিন তাদেরকে ফিরে গিয়ে লাল্লুর সাথে গাড়ি আনতে বলে। এদিকে রিতা আর তার মায়ের বিপদ শেষই হচ্ছে না। আবারও কলিং বেল বেজে ওঠে। এবার রিতার 2 বোন ফিরে এসেছে। তারা ভেতরে এসে অবাক হয়ে যায়। এখনো ডেকোরেশন শুরুই করা হয়নি, বার্থডে সেলিব্রেশন কখন শুরু হবে? তখন রিতার মা পান্ডের লাশ দেখিয়ে সবকিছু বলে। রিতার বড় বোন গৌরী পান্ডেকে দেখেই চিনতে পারে। এ তো পন্ডিচেরির কুখ্যাত গ্যাংস্টার ড্রাকুলা পান্ডে। এখন যদি ববি এটা জানতে পারে তাহলে তাদের অবস্থা খারাপ করে দেবে। ববি পান্ডের ছেলে, আর সে আরো বেশি ভয়ঙ্কর। তাছাড়া তারা তো এখন পুলিশের কাছেও যেতে পারবে না, কারণ ইন্সপেক্টর কামারাজের সাথে রিতার একবার ঝামেলা হয়েছিল। ইন্সপেক্টর তাদের ফুড শপে চিকেন খেয়ে বিল পরিশোধ না করেও উল্টো দোকানের স্টাফকে মেরেছিল। রিতা সেটা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলে ইন্সপেক্টরকে নিয়ে সবাই হাসাহাসি করে এবং গভর্নমেন্ট থেকে তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়। সেই দিনই ইন্সপেক্টর প্রতিজ্ঞা করেছে রিতার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। এখন সে জানতে পারলে ঘটনা উল্টে দেবে। সে তিলকে তাল করে সবাইকে ফাঁসিয়ে দেবে। তাই রিতা প্ল্যান করে পান্ডেকে ঘুমন্ত মানুষের মতো পর্দার আড়ালে বসিয়ে রেখে তাদের পার্টি সেলিব্রেট করবে, যাতে কারো কোনো সন্দেহ না থাকে। তারপর তারা লাশটা সরানোর ব্যবস্থা করবে। প্ল্যান মতো পার্টি শুরু হয়। প্রতিবেশীরা এসে খাওয়া দাওয়া করে এবং সব মিলিয়ে দারুণ একটা সেলিব্রেশন হয়। তবে রিতার মা শুধু এটাই অপেক্ষা করছিল যে কখন এইসব গেস্ট চলে যাবে। অবশেষে পার্টি শেষে সবাই বাড়ি থেকে চলে যায়। এই সব কিছু ফোনের ওপাশ থেকে মার্টিন শুনছিল, আর গাড়িতে বসে রিতার বাড়ির উপর নজরও রাখছিল। পার্টি শেষ হওয়া দেখে সে বাকিদেরকে সিগারেট খেয়ে আসতে বলে। সবাই চলে গেলে সে রেড্ডিকে ফোন করে। রেড্ডিকে জানায় পান্ডের খেল খতম করে দেওয়া হয়েছে। এখন রেড্ডি যেন 4 কোটি টাকা প্রস্তুত রাখে। রেড্ডি বলে 4 কোটি নয়, এক্সট্রা বোনাস সহ 5 কোটি টাকা দেবে। এক হাতে লাশ বুঝিয়ে দেবে, অন্য হাতে টাকা বুঝে পাবে। এদিকে রিতার মা রিতার বাবার ছবির সামনে গিয়ে তাকে মোটিভেশন দিচ্ছিল। 18 বছর আগে প্রভাকর সুইসাইড করেছে শুধুমাত্র মানুষের কথা সহ্য করতে না পেরে, অথচ আজ তাদের ঘরে শীর্ষ সন্ত্রাসী মরে পড়ে আছে। কেউ তার ডেড বডি নিতেও আসছে না। ওই সময় প্রভাকরও যদি এরকম স্ট্রং থাকতো তাহলে কি এমন হতো? এ সময় রিতা সেখানে আসে আর মৃত্যুর 18 বছর পর বাবাকে মোটিভেশন দিতে নিষেধ করে। বরং এখন কি করা যায় সেটা নিয়ে সবাই প্ল্যান করতে হবে। রিতারা 3 বোন পান্ডের বডিটা নিয়ে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় রিতার মা সামোসা হাতে সেখানে আসে। চিন্তা পরে, আগে সামোসা খেতে হবে। আরে ভাই, এ তো দেখছি পুরো আমার মতো। দিন দুনিয়া উল্টায় যাক, তাতে সমস্যা নেই। অনলি ফুড ইজ রিয়েল।
খাবার না খেলে আবার মাথা চলে নাকি? তবে যাই হোক, রিতার মা সবার চাহনি দেখে বুঝতে পারে ব্যাপারটা কারোরই ভালো লাগছে না, তাই শেষ পর্যন্ত সে সামোসা রেখে আসে। রিতা বলে, বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা 3 মাস হলো নষ্ট পড়ে আছে, তার মানে পান্ডে যে এখন এখানে এসেছে সেটা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। এখন তার ফোনের লোকেশন ট্র্যাক করে কেউ আসতে চাইলে সেটার ব্যবস্থা নিতে হবে। ফোন ট্র্যাক করলে সাধারণত কোনো টাওয়ার বা ফোন শেষ কখন অন হয়েছিল সেটা বোঝা যায়। তাই তারা যদি ফোনটা বন্ধ করে সেটা ভেঙে ফেলে তাহলে তাদের ট্র্যাকিং এর চিন্তাটাও শেষ হয়ে যাবে। এতে শুধু তারা টাওয়ারের লোকেশনটা পাবে, এক্স্যাক্ট লোকেশন পাবে না। রিতার মা বলে, তারপর লাশ সরিয়ে ফেললেই তো তাদের আর কেউ ধরতে পারবে না, সব শেষে লাশ নিয়ে বাড়িতে পুঁতে দিলেই হবে। রিতা মনে করিয়ে দেয় যে তারা এখানকার ভাড়াটিয়া, মাটিতে একটা আঁচড়ও কাটার অধিকার নেই তাদের। রিতার ছোট বোন তখন পরামর্শ দেয় লাশ কেটে পিস পিস করে বিভিন্ন ব্যাগে ভরে নদীতে ফেলে দেবে। কিন্তু সমস্যা হলো তারা তো বড় মুরগি কাটতেও ভয় পায়, তাহলে এত বড় বডি কাটবে কিভাবে? রিতা এবার অন্য একটা প্ল্যান বলে। গৌরীর হাজবেন্ডের যৌতুক হিসেবে তারা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে। সেই গাড়িতে লাশ নিয়ে তারা রিতার ছোট বোন রিনার পরীক্ষার উদ্দেশ্যে বের হবে। কলেজে যাবার পথে রাস্তায় পাশে জঙ্গল রয়েছে, সেখানেই তারা বডিটা ফেলে দেবে। তারপর আঙ্কেলের বাসায় গাড়ি দিয়ে আসবে। এই প্ল্যানই ফাইনাল। এতটুকু শুনে মার্টিন ফোনটা কেটে দেয়। এখন আর তাদের শোনার কিছু নেই, এবার তাদের নিজেদের প্ল্যান সাজানোর পালা। যদিও সেটা খুবই সহজ ব্যাপার, তারা গাড়ি থামাবে আর বডি নিয়ে নেবে, ব্যাস। রিতাদের প্ল্যানও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রিতার মা বলে, গাড়ি কেনার টাকা কোথায় পাবে তারা? আর এই অপদার্থ লাশের জন্য তারা কেন টাকা খরচ করবে? বরং পান্ডের গলায় স্বর্ণ রয়েছে, ওটাই বিক্রি করে গাড়ি কিনবে তারা। কিন্তু রিতা আপত্তি জানায়, পান্ডের থেকে কিছু নিয়ে বিক্রি করতে গেলে তারা ধরা পড়তে পারে, বরং তার বোনের গহনার জন্য যে 2 লাখ টাকা জমানো হয়েছে সেটা দিয়ে গাড়ি কেনা হবে। গহনা তো পরে দিলেও হচ্ছে, কিন্তু সমস্যা হলো লাশ কি এতক্ষণ ভালো থাকবে? কিছুক্ষণ চিন্তা করে রিনা বলে, লাশ তারা ততক্ষণ ফ্রিজে রেখে দেবে, তাহলেই নিশ্চয়ই ভালো থাকবে। কিন্তু বাদ সাধল রিতার মা, পান্ডের বডি ফ্রিজে রাখলে খাবার কোথায় রাখবে? অনেক বোঝানোর পরেও সে বুঝতে চায় না। শেষে রিতা তাকে ওভারটাইমের টাকা দিয়ে নতুন একটা ফ্রিজ কিনে নেওয়ার শর্তে রাজি করায়। এদিকে মার্টিনের কাছে লাল্লু ফোন দিয়ে তার পাওনা 50 লাখ টাকা দিয়ে দিতে বলে, কারণ এখানে সে রিস্ক নিয়ে থাকার চেয়ে টাকা নিয়ে হায়দ্রাবাদ চলে যাবে। মার্টিন তাকে পরে পেমেন্ট করতে চায়, যেহেতু রেড্ডি তাকে এখনো পেমেন্ট করেনি। তাছাড়া লাল্লু তার ডিল মতো পান্ডেকে তার ঘরে আনতে পারেনি। তাছাড়া পান্ডে তো অন্য কোথাও গিয়ে মরেছে, সেই হিসেবে লাল্লু তো কোনো টাকাই পায় না। তখন লাল্লু রেগে গিয়ে ববিকে সব বলে দেবে বলে জানায়। মার্টিন তখন তাকে শান্ত করে আধ ঘন্টার ভেতর টাকা নিয়ে যেতে বলে। তারপর জোকারকে রিতাদের বাড়িতে পাহারায় রেখে লাল্লুর সঙ্গে দেখা করার জন্য নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দাসকে সাথে গান নিতে বলে। নিজেদের মানুষের মাঝে যখন বিশ্বাস হারিয়ে যায় তখন তাকে শেষ করে দিতে হয়। ওদিকে রিতারা মা মেয়ে 4জন চেষ্টা করছিল পান্ডেকে ফ্রিজে তোলার জন্য। তখনই গৌরীর হাজবেন্ড মাতাল হয়ে ভেতরে ঢুকে পড়ে। কেউ বুঝতে পারে না দরজা এত সহজে সে খুলল কি করে। সে এসে তার বাচ্চাকে খুঁজতে থাকে। বাবা এসেছে উইশ করতে। হঠাৎই সে পান্ডেকে সামনে বসা দেখতে পায়, কিন্তু এই বাড়িতে তো সে ছাড়া আর কোনো পুরুষ নেই। সবাই তাকে বোঝাতে চায় যে এটা তাদের দূর সম্পর্কের মামা, কিন্তু সে এটা বিশ্বাস করে না, বরং বলে এটা কার লাভার, মেয়েদের কারো নাকি মায়ের। এটা শুনে রিতার মা রেগে সব সত্যি বলে দেয়। মাতাল তখন পান্ডের লাশকে চিন্তা করতে নিষেধ করে। সে তাকে জাস্টিস পাইয়ে দেবে, বিনিময়ে একটা বোতল দিলেই হবে। এ সময় গৌরী সবাইকে বলে, এ পুরোপুরি মাতাল হলে সকালে কিছুই মনে রাখতে পারবে না, তাই তাদেরকে সেভাবেই প্ল্যান করতে হবে। এদিকে মার্টিন আর দাস লাল্লুকে যেখানে আসতে বলেছিল সেখানে যায়। সেখানে একটা সিএনজি আসায় মার্টিন দাসকে গান নিয়ে রেডি হতে বলে, কিন্তু সিএনজি থেকে নামে জোকার আর কুমার। জোকারকে দেখে রেগে যায় মার্টিন। তাদেরকে তো রিতাদের বাড়ির ওপর নজর রাখার জন্য সেখানে থাকতে বলা হয়েছিল, কিন্তু পুরো প্ল্যান বদলে ফেলেছে দাস। কারণ তারা জেনে ফেলেছে মার্টিন রেড্ডির সাথে 5 কোটি টাকার ডিল করেছে, অথচ তাদের দেবে মাত্র 10 লাখ। মার্টিন তাদেরকে 50-50 দিতে চায়, কিন্তু তবুও দাসের নির্দেশে জোকার মার্টিনকে শুট করে মেরে ফেলে। তারপর মার্টিনের ফোন দিয়ে রেড্ডিকে কল করে দাস। নিজের নাম বলে মিস্টার এক্স। যে চুক্তি রেড্ডি আর মার্টিনের সাথে হয়েছিল সেই 5 কোটি টাকা চুক্তি এবার দাসের সাথে হয়। দাস জানায় ঘণ্টাখানেকের মধ্যেই সে পান্ডের বডির ঠিকানা পাঠিয়ে দেবে। এবার তারা লাল্লুকে নিয়ে আলোচনা করে। এই শনিবারে যদি পান্ডের সাথে সাথে লাল্লুকে ওপরে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? এই সিদ্ধান্তে 3জনই একমত হয়ে জোকার লাল্লুকে কল করে। তাদের এই সকল কর্মকাণ্ড দূর থেকে ফলো করছিল লাল্লু। সে বুঝতে পারে তাকেও সরিয়ে দেওয়ার প্ল্যান করা হয়েছে, তাই সে কলটা কেটে দেয়। এদিকে রিতা আর তার মা যায় ওয়াইন শপে, কিন্তু রিতার মায়ের খুব লজ্জা লাগছিল। এভাবে মধ্যরাতে মা মেয়ে এসব দোকানে একসাথে যায় নাকি? রিতা তখন তার মাকে স্কুটারের পাশে রেখে দোকান থেকে হাফ বোতল ওয়াইন কিনে আনে।
দাসরা তখনও সেখানেই লাল্লুর জন্য অপেক্ষা করছিল। লাল্লু তাদেরকে এসএমএস করে জানায় যে সে হায়দ্রাবাদ চলে যাচ্ছে, তারা যেন টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। দাস বুঝতে পারে লাল্লু খুব চালাক, ও আগে থেকে আন্দাজ করে কেটে পড়েছে। তারা বিষয়টা পরে দেখে নেবে বলে দাসরা সেখান থেকে চলে যায়। এবার রীতা তার পরিবারের সবাই মিলে গৌরী আর তার হাজব্যান্ডকে প্রচুর নেশা করায়, যতক্ষণ না পর্যন্ত সে অচেতন হয়ে যাচ্ছে। অচেতন হয়ে পড়লে রীতার মা তাকে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। কম তো আর জ্বালায় নিয়েই জামাই। অন্যদিকে দাসেরা তিনজনই সেই একই ওয়াইন শপের সামনে এসে স্মোক করছিল। তারা সেখান থেকে রীতাদের বাড়ির দিকে চলেই যাবে, তখনই সেখানে কবি কবি ভাবের এক মাতাল এসে তাদের থেকে লাইটার নেয়। সিগারেট ধরিয়ে সে অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় ইন্সপেক্টর সেখানে আসলে মাতাল কবি ভয়ে দৌড় দেয়। তার দৌড় দেখে ইন্সপেক্টরের সন্দেহ হয়। সে দাসদের কাছে জানতে চায় লোকটা দৌড়ালো কেন। কুমার উত্তর দেয় তারা জানে না। পুলিশ সন্দেহবশত কুমারকে কিছু চড় থাপ্পড় দিয়ে তাদের তিনজনকেই হ্যান্ডকাফ পরায়, কারণ তাদের তো জানতে হবে লোকটা কেন দৌড়ালো। এদিকে রীতারা সবাই মিলে গৌরীর মাতাল হাজব্যান্ডকে অটোতে তুলে দেয়। এরপর সবাই মিলে পান্ডের বডিটা ফ্রিজে তোলে। খুব সতর্কতার সাথে মোটামুটি ব্যবস্থা করে ফেলে পান্ডের বডির। পরদিন রবিবার। ববি বাড়িতে চেঁচামেচি শুরু করে। পান্ডের দেখাশোনার জন্য থাকা গ্যাব্রিয়েলকে থাপ্পড় বসিয়ে দেয়। বাবা বাড়ি থেকে গতকাল সন্ধ্যায় বেরিয়েছে, অথচ গ্যাব্রিয়েল তাকে জানায়নি। গ্যাব্রিয়েল বলে তাকে নিষেধ করেছিল পান্ডে, আর ভোর 6টায় ফিরে আসার কথা ছিল, কিন্তু 10টা বেজে গেলেও সে আসেনি। এমনকি তার দুটো ফোনই বন্ধ। তখনই ববির ছোট ভাই চিতা আসে। সে বলে এটা ববিরই ভুল। গতরাতে বাবা যখন পুরোপুরি ক্র্যাব ডিশ খেয়ে ফেলেছিল, তখনই তার বোঝা উচিত ছিল যে বাবা রাতে বাসায় থাকবে না। এরপর গ্যাব্রিয়েল ববিকে লাল্লু দালালের নাম এবং যে বাড়িতে পান্ডে গিয়েছে সেই বাড়ির নাম বলে দেয়। সাথে এটাও বলে দেয় যে পান্ডে ব্ল্যাক হোন্ডা সিটি গাড়িতে করে গিয়েছে। ওদিকে রীতা আর গৌরী ঠিক একই রকম সেকেন্ড হ্যান্ড কার পছন্দ করে, দাম 2.5 লাখ। রীতার মা তখন কার সেলারের সঙ্গে কথা বলে। তার হাজব্যান্ড 18 বছর আগে সুইসাইড করেছে। তারপর থেকে দিন রাত এত পরিশ্রম করে মেয়েগুলোকে মানুষ করেছে সে। এখন বড় মেয়েকে বিয়ে দিতে গিয়ে যৌতুকের ফাঁদে পড়ে গাড়ি কিনতে চায় তারা। তাই যদি আরেকটু দাম কমাতো সে, খুব ভালো হতো। অবশেষে গাড়ির দাম হয় 2,40,000 টাকা। গাড়ির সাথে রীতা এবং সেলারের ফটো নিতে চায় তারা, কিন্তু সেলার ফটো দিতে চায় না। তাই ফটো ছাড়াই গাড়ির পেপারস নিয়ে চলে যায় রীতা। এই সময় ববি ইন্সপেক্টরকে ফোন করে জানায় যে তার বাবাকে গত রাত থেকে পাওয়া যাচ্ছে না। সে পান্ডের দুটো নাম্বার পাঠায় এবং সেটা ট্র্যাক করতে বলে। ইন্সপেক্টর ববিকে নিশ্চিন্তে থাকতে বলে, বাকিটা সে দেখে নেবে। ফোন রাখার পর ইন্সপেক্টরের ধরে আনা দাসরা তার কাছে হাত জোড় করতে শুরু করে। তারা কোনো অপরাধ করেনি। দৌড়ে পালানো ছেলেটাকে তারা চেনেও না, তাই তারা নিজেদেরকে ছেড়ে দিতে বলে। তাদেরকে কাজে যেতে হবে তো। তখন ইন্সপেক্টর একজন কনস্টেবলকে বলে তাদেরকে কাজ থেকে ভালো করে দেখার জন্য। যদি তাদের নির্দোষ বলে মনে হয় তাহলে যেন ছেড়ে দেয়। কনস্টেবল তাদেরকে ভালো করে দেখে বলে, স্যার, ওদের চেহারা তো নির্দোষের মতো মনে হচ্ছে না, তাই ওদেরকে শাস্তি দেওয়া হয়। বাইরে থানার সামনে তাদের পুরনো টয়লেটটা পরিষ্কার করে নতুন করে রং করাই তাদের শাস্তি। এদিকে ববিও হাত গুটিয়ে বসে নেই। সে আরেকজন দালাল পনরাজকে নিয়ে এসেছে। দালালদের সার্কেল একটাই। পনরাজ তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে দিয়েছে। খুব শীঘ্রই লাল্লু দালাল কোথায় আছে সেটা সে জেনে যাবে। এভাবেই দেখতে দেখতে রাত 12:10 বেজে গেছে। রীতাদের প্ল্যান হলো দিনে 12:30 বাজলেই তারা পান্ডের ব্যবস্থা করবে, আর তার আগে তাদের কাজ বডিটা প্যাক করা। অন্যদিকে দাস সহ তার সঙ্গীরা লকআপে বিরক্ত হয়ে উঠেছে। তারা টয়লেট পর্যন্ত পরিষ্কার করে দিল, তাও পুলিশ তাদেরকে ছাড়ছে না। তাই তারা বিভিন্ন কথা বলে লকআপ থেকে বের হয়, কিন্তু অনেক অনুরোধের পরেও পুলিশ তাদেরকে ছাড়ছিল না। কিন্তু এখান থেকে ছাড়া না পেলেও তো তারা রেড্ডির 5 কোটি টাকা পাবে না। এসব নিয়ে তারা খুব চিন্তায় পড়ে যায়। তাই দাস নিজেই গায়ের জোর খাটিয়ে পুলিশকে ফেলে দিয়ে তিনজনেই থানা থেকে পালিয়ে যায়। সঙ্গে নেয় নিজেদের ফোন এবং ঘড়ি। এরই মাঝে ববিও তার বাবার ফোনের লোকেশন পেয়ে যায়। পুলিশ জানায় পান্ডের ফোন অন আছে আর লোকেশনও পাঠিয়ে দেয়। ববি বলে সে 10 মিনিটের মধ্যেই লোকেশনে পৌঁছে যাবে। এবার আমরা রেড্ডিকে দেখতে পাই। সে তখনও রেগে গিয়ে অপেক্ষা করছে। মিস্টার এক্সের ফোন বন্ধ থাকায় তার এত রাগ হচ্ছে। ঠিক সেই সময় দাস তাকে ফোন করে। দাস জানায় একটা অ্যাক্সিডেন্ট হয়, তার ফোনটা বন্ধ ছিল। রেড্ডি জানতে চায় পান্ডের মাথা ঠিক আছে তো। যত যাই হয়ে যাক, পান্ডের মাথা যেন অক্ষত থাকে। দাস জানায় সব কিছু ঠিক আছে। দুপুর 2টায় তাকে বডি ডেলিভারি দেওয়া হবে। সে যেন টাকা নিয়ে আসে। এরই মাঝে ঘটে যায় আরেক ঘটনা। ববি ইন্সপেক্টরের মাধ্যমে তার বাবার ফোন ট্র্যাক করে দুটো ছেলেকে ধরে আনে। এদের একজন সেই কার সেলার যে রীতার কাছে কার সেল করেছে। ছেলে দুটো জানায় তারা গাড়িটা লসপেট চার্চের সামনে থেকে চুরি করেছে, আর এই ফোনটা সেই গাড়িতেই ছিল। আজ তারা ফোন অন করেছে, আর গাড়িটা রীতা নামের একজনের কাছে বিক্রি করা হয়েছে। সে পন্ডিচেরির মারিনা রেস্টুরেন্টে কাজ করে।
নাম পরিচয় শুনে ইন্সপেক্টর রিতাকে চিনতে পারে। এই রিতার জন্যই তো তাকে সাসপেন্ড হতে হয়েছিল। সে ববিকে বলে লাল্লুকে খুঁজে বের করতে। রিতাকে সে চেনে, আর পান্ডের দ্বিতীয় ফোনের লোকেশন লাউস্পেট চার্চের আশেপাশেই দেখা যায়। ববি একটু ভেবে গাড়িচোর দুজনকেই গুলি করে মেরে ফেলে। এবার এক একজন এক এক পরিকল্পনা নিয়ে যার যার লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে চলে। রিতা পান্ডের বডি এবং অন্যান্য জিনিস থেকে নিজেদের ফিঙ্গারপ্রিন্ট মুছে বডিটা ট্রলি ব্যাগে উঠায়। তারপর ব্যাগেই গান এবং মোবাইলটা দিয়ে দেয়। এরপর টেনে সবাই মিলে লাশটাকে গাড়িতে তোলে। আর ববি ভাবছে কেউ লাল্লুকে ব্যবহার করে তার বাবার সঙ্গে খারাপ কিছু করেছে, তাই এবার সে তাকে ধরবেই। ওদিকে ইন্সপেক্টর ভাবছে এবার সে রিভেঞ্জ নিয়েই ছাড়বে। রেড্ডি তো আরও বেশি খুশি। খুব শীঘ্রই পান্ডের মাথা সে উপহার হিসেবে ববিকে পাঠাবে, দেখিয়ে দেবে এরিয়ার টপ গ্যাংস্টার কে। ওদিকে দাস প্রস্তুত হয়েছে সোজা রিনার পরীক্ষার হলে যাওয়ার জন্য, কারণ মাঝপথেই তো জঙ্গলে ওরা বডিটা ফেলবে, আর দাসরা সেখান থেকে সাহায্য করার নামে বডিটা নিয়ে আসবে। রিতা তার পরিবারের সবাইকে নিয়ে চলেছে এক্সাম হলের দিকে। যাওয়ার পথে বডিটা জঙ্গলে ফেলবে, তারপর এক্সাম হলে গিয়ে রিনা পরীক্ষা দেবে। পরীক্ষা শেষে সবাই একসঙ্গে বাড়ি ফিরবে। তো এই হচ্ছে তাদের মোটামুটি প্ল্যান। এবার দেখার পালা কাদের প্ল্যান কতটা বাস্তব হয়। রিতার মা গাড়িতে উঠে কন্টিনিউয়াসলি মন্ত্র পড়ে যাচ্ছে, যেন কোনো বিপদ ছাড়াই তাদের কাজটা সম্পন্ন করতে পারে। রাস্তায় একটা পেট্রোল পাম্প থেকে তারা 1000 টাকার পেট্রোল নেয়। এই সময় পেছন থেকে অন্য একটা গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। সাথে সাথে রিতার মা গাড়ি থেকে নেমে গিয়ে পেছনের গাড়ির লোকের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয়। পেছনের গাড়িতে ছিল ববির ছোট ভাই চিতা এবং তার লোকজন। তারা মূলত পান্ডেকে খোঁজার জন্যই বেরিয়েছে। গৌরী চিতাকে দেখে চিনতে পারে। সে রিতাকে চিতার পরিচয় দেয়। তারপর দ্রুতই দুই বোন গিয়ে মাকে কোনো রকমে ঠান্ডা করে বুঝিয়ে গাড়িতে তোলে। ওরা সেখান থেকে চলে যাওয়ার পর চিতা বলে, ঠিক এরকমই ব্ল্যাক হোন্ডা সিটি গাড়িতেই বাবা বেরিয়েছিল, কিন্তু গাড়িটার নাম্বার আলাদা ছিল। এদিকে রেড্ডি দাসকে ফোন করে বলে সে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে। 2 বছর পর সে পন্ডিচেরিতে পা দিল। পান্ডের মাথা ববিকে গিফট না করে সে এখান থেকে যাবেই না। দাস জানায় সঠিক সময়ে সে তাকে পান্ডের মাথা বুঝিয়ে দেবে, এটা নিয়ে তাকে ভাবতে হবে না। অন্যদিকে চিতা চার্চের আশেপাশে সব বাড়িতে খোঁজ নিচ্ছিল কোন বাড়িতে লাল্লু থাকে সেটা বের করতে হবে। এক সময় তারা রিতাদের বাড়ির সামনে গিয়ে বাড়িতে তালা দেওয়া দেখতে পায়। এক বৃদ্ধা জানায় ওই বাড়ির ছোট মেয়ের পরীক্ষা, তাই বাড়িতে তালা দিয়ে সবাই এক্সাম সেন্টারে গিয়েছে। অনেক খুঁজে অবশেষে তারা লাল্লুর বাসা খুঁজে পায়। সেখানে ববিও চলে আসে। বাড়ির ভেতরে গিয়ে চিতা লাল্লুর বিছানায় গড়াগড়ি খায়। বাকিরা কোনো একটা প্রমাণ খুঁজতে থাকে যাতে বোঝা যায় পান্ডে এখানে এসেছিল, কিন্তু কোনো রকম কিছুই খুঁজে পাওয়া যায় না। তাই ববি খোঁজ নিতে বলে বাড়ির মালিকের। এবার আমরা ইন্সপেক্টরকে দেখি। সে পন্ডিচেরির মারিনা রেস্টুরেন্টে এসেছে রিতাকে খুঁজতে। সেখান থেকে সে জানতে পারে রিতা সকালেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। তার ছোট বোনের পরীক্ষা আছে পন্ডিচেরি ইউনিভার্সিটিতে। রিতা সেখানেই গেছে। ইন্সপেক্টর রিতার ঠিকানা নেয়। সেই সময় একজন কনস্টেবল জানায় রাতে ধরে আনা সেই 3 জন পালিয়ে গেছে। তবে তাতে কি, ইন্সপেক্টর ওসব ভুলে যেতে বলে, কারণ বিষয়টা জানতে পারলে অফিসাররা ইন্সপেক্টরকেই বকা দেবে। এদিকে রিতাদের গাড়ি জঙ্গলের ভেতরের রাস্তায় পৌঁছায়। সেখানে সবাই গ্লোভস পরে রেডি হয় সুটকেসে ভরা পান্ডের বডি ফেলার জন্য। কিন্তু গাড়ির পেছনে যেতেই দেখতে পায় গাড়িতে আঘাতের দাগ। হয়তো চিতার গাড়ির ধাক্কায় এমন হয়েছে। পরক্ষণেই রিতা গাড়ির বনেট খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেটা খুলতে পারে না। রিতার মাও চেষ্টা করে ব্যর্থ হয়। তারা গাড়ির সামনে একটা বাটন প্রেস করে খোলার চেষ্টা করে, কিন্তু তবুও হয় না। শেষমেশ রিতার মা বাটনটা টান দিয়ে ভেঙে ফেলে। রিতা বিরক্ত হয়ে বলে সব সমস্যা তার মাই সৃষ্টি করে। এই অবস্থায় প্রত্যেকেই ভয় পাচ্ছে। পুলিশ ধরার আগে হয়তো ববিই তাদেরকে মেরে ফেলবে। তখন রিনা একটা বুদ্ধি বের করে, আগে তাকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসুক, সেখানে অবশ্যই কোনো না কোনো মেকানিক পেয়ে যাবে। রিতার এই কথাটা খুব পছন্দ হয়, তাই আগে তারা রিনার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ববিরা ততক্ষণে লাল্লুর বাসার মালিককে পেয়ে যায়। সে জানায় লাল্লু তার নতুন ভাড়াটিয়া, কলেজের ফিজিক্স টিচার, বেশ ভালো ভদ্রলোক। ববি তাকে লাল্লুর কাছে কল করতে বললে সে কল করে, কিন্তু লাল্লুর ফোনটা বন্ধ। চিতা তাকে জানায় লাল্লু এই বাড়ি থেকে বাজে নারীর ব্যবসা করে, কিন্তু বাড়িওয়ালা সেটা বিশ্বাসই করতে পারে না। সে জানায় ওয়ার্ড কাউন্সিলর মনিরাজের মাধ্যমে লাল্লু তার বাসায় ভাড়া নিয়েছিল। এদিকে রিতারা কলেজে পৌঁছে যায়। রিনা হলে ঢোকার আগে বলে যে রুম থেকে বেরিয়েই সে তার ফোন চেক করবে। তার আগেই যেন গাড়ি মেরামত করে রিতা তাকে সাকসেস বলে মেসেজ করে রাখে। রিনা ভেতরে গেলে বাকিরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তখন তাদেরকে খুঁজতে কলেজে এন্ট্রি নেয় দাসের গ্রুপ। তন্ন তন্ন করে খুঁজতে থাকে রিতাদের। ইন্সপেক্টরও রিতাদের বাড়িতে গিয়ে খোঁজ নেয়। সেখানে তাদের না পেয়ে বুঝতে পারে পরিবারের সবাই এক্সাম হলে গিয়েছেন। এদিকে ববি এসেছে সেই ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে। কাউন্সিলর জানায় বাস স্ট্যান্ডের নেচার স্পার মালিক তার সঙ্গে লাল্লুর পরিচয় করে দিয়েছিল। কাউন্সিলর নিজেও লাল্লুকে চেনে না। সবাই যার যার মতো ছুটে চলছে। রেড্ডি বারবার কল করছে দাসকে। পান্ডের মাথা ডেলিভারি করার সময় পার হয়ে গেছে।
15 মিনিট বেশি হয়ে গেছে, অথচ পান্ডের মাথায় এখনো সে পেল না। দাস জানায় খুব শীঘ্রই সে আসছে, ট্রাফিক জ্যামের কারণে দেরি হচ্ছে। আসলে দাস তার গ্রুপকে নিয়ে রিনার বাড়ি, কলেজ সব জায়গায় খুঁজছে, কিন্তু কোথায় ওরা? তেমনি পুলিশ টিমও প্রথমে তার বাড়ি, তারপর কলেজ, সব জায়গাতেই চিরুনি অভিযান চালাচ্ছে, কিন্তু রিতাদের কোনো দেখা নেই। রিতা নিজেও একটা মেকানিক শপ খুঁজে পাচ্ছে না। আনাচে কানাচে ওয়াইন শপ পাওয়া যায়, কিন্তু মেকানিক পাওয়া যায় না। অনেক খুঁজে একজন মেকানিক পায় তারা। মেকানিক শপ দেখে বলে সে লক খুলে দিতে পারবে, কিন্তু চেঞ্জ করে অন্য একটা লাগিয়ে দিতে পারবে না, সেটা কোম্পানি থেকে করাতে হবে। রিতা তাতেই রাজি হয়। আপাতত বনেট তো খুলে দিক। কোনো রকমে বনেট খুলে সেটা শক্ত করে বেঁধে আটকে নিয়ে যায় তারা। এরই মাঝে ববি বাস স্ট্যান্ডের নেচার স্পাতে যায়, কিন্তু সেটা বন্ধ আছে। 4 দিন হলো পুলিশ সিল করে দিয়েছে এটা। অনেক চেষ্টা করেও ববি যেন কোনো দিকেই এগোতে পারছিল না। তাই সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে আলোচনা করছিল এখন কি করা যায়। সেই সময় একজন বাইক রাইডার ইউটিউবার সেখান দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ বাইক থামিয়ে সবাইকে জ্ঞান দিতে শুরু করে যে এভাবে রাস্তা ব্লক করে অন্যদের অসুবিধা সৃষ্টি করা ঠিক নয়। এসব শুনতে শুনতে রাগে ববির মাথায় যেন রক্ত উঠে যায়। সে ছেলেটার হেলমেট দিয়ে ছেলেটার মাথায় ইচ্ছে মতো আঘাত করে। একটা পর্যায়ে ছেলেটা মারা যায়। তখনই ছেলেটার ফোন বাজতে শুরু করে। ফোনের টোন শুনে চিতা বলে, এই গানে সেই মেয়েটা রিলসে নেচেছিল যে মেয়েটার প্রলোভন দেখিয়ে বাবাকে লাল্লুর কাছে নিয়ে গিয়েছে। পনরাজ দালাল বলে, তাহলে এই মেয়েটাকে খুঁজে বের করবে তারা। মেয়েটাকে বের করতে পারলেই লাল্লুর খোঁজও পেয়ে যাবে। অন্যদিকে রিতা হাইওয়ে দিয়ে চলতে চলতে সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। এই রাস্তাটুকু পার হতে পারলেই সেই জঙ্গল। এমন সময় পাশেই বাইক থেকে গৌরীর হাজবেন্ড তাদেরকে দেখে ফেলে। শাশুড়ি যাবে গাড়িতে আর জামাই যাবে বাইক রাইড শেয়ার করে, এটা তো হতে পারে না। তাই জামাইবাবু রিতাদের গাড়িতে উঠে বসে। তাকে অবশ্যই সাথে নিতে হবে। রিতা বুঝতে পারে আর এক বিপদ এসে জুটল। তো জামাইকে গাড়ি থেকে নামানোর জন্য শাশুড়ি অসুস্থতার অভিনয় করে। তারপর সবাই চলে যায় হসপিটালে। সেখানে জামাইবাবু ডক্টরকে বলে তার শাশুড়ি মারা যাচ্ছে, দ্রুত তাকে অ্যাডমিট করতে হবে। তখনই রিতা আর তার মা ডক্টরকে বলে লোকটা পাগল, তাকে যেন তারা ভর্তি করে নেয়। আসলে রিতা প্ল্যান করেই তাদেরকে মেন্টাল হসপিটালে নিয়ে এসেছে। জামাই তো আর সেটা জানতো না। গৌরীর হাজবেন্ডকে ডক্টররা আটকে রাখলে রিতারা সেখান থেকে চলে যায়। আর ববি তখনও রিলসের মাধ্যমে সেই মেয়েটাকেই খুঁজে চলেছে। একই মিউজিকে অনেক মেয়েদের রিলস রয়েছে। দেখতে দেখতে একটা সময় চিতা একটা মেয়ের রিলস দেখে থামতে বলে, এটাই সেই মেয়ে যার কাছে তার বাবার যাওয়ার কথা ছিল। পনরাজ দালাল দেখে চিনতে পারে এটা সোনিয়া। সে সাইক্লোন বাবুর কন্ট্রাক্টে কাজ করে। তার মানে সাইক্লোন বাবুকে ধরতে পারলে সোনিয়াকে পাওয়া যাবে, আর সোনিয়ার মাধ্যমে লাল্লুকে। এদিকে রেড্ডি তো দাসকে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করেই যাচ্ছে। দাসও তাকে একের পর এক এক্সকিউজ দিয়ে অপেক্ষা করাচ্ছে। রেড্ডির সাথে ফোনে কথা বলতে বলতেই দাস রিতাদের গাড়ি দেখতে পায়। সাথে সাথে কল কেটে দিয়ে গাড়ি ঘুরিয়ে রিতাদের গাড়ির সামনে নিয়ে আসে। রিতা গাড়ি থামায়। এমন সময় দুটো গাড়ির মাঝে আসে ইন্সপেক্টরের গাড়ি। দাস এবং তার বন্ধুরা মুখ লুকিয়ে ফেলে, কারণ ইন্সপেক্টর দেখলেই তাদেরকে লকআপে পড়বে। তাই তারা ঘটনা পর্যবেক্ষণ করতে থাকে। ইন্সপেক্টর রিতাদের বলে তারা পান্ডের গাড়ি চুরি করেছে, কিন্তু রিতা জানায় গাড়িটা তারা কিনেছে, বিল আছে তাদের কাছে। ইন্সপেক্টর সেসবের কিছুই শুনতে চায় না। যা বলার রিতা কোর্টে বলবে। রিতার মা হাত জোর করে আধা ঘন্টা সময় চায়। তার মেয়ের পরীক্ষা চলছে, 8 ঘন্টা পরই তারা থানায় গিয়ে ধরা দেবে। এই কথা শুনে দূর থেকে দাস ভাবে পান্ডের লাশ হয়তো গাড়িতেই আছে, আর সেই লাশ সরানোর জন্যই তারা আধা ঘন্টার সময় চাইছে। যেভাবেই হোক পান্ডের বডি তাদেরকে নিতেই হবে, তাই তারাও ওদেরকে ফলো করতে শুরু করে। এর পরের সিনে ববিকে দেখা যায়। সে সাইক্লোন বাবুর কাছে এসেছে লাল্লু এবং সোনিয়ার ব্যাপারে জানতে। সাইক্লোন বাবু জানায় আগে লাল্লু আর সে একই সঙ্গে কাজ করত, কিন্তু লাল্লু তার সঙ্গে প্রতারণা করে বেশি টাকা আর বেশি সুবিধার লোভ দেখিয়ে সোনিয়াকে বাগিয়ে নিয়ে গেছে। তারপর থেকে তাদের সাথে সাইক্লোন বাবুর আর কোনো যোগাযোগ নেই। ববির কথা মতো সে লাল্লুকে কল করেও দেখে, কিন্তু ফোনটা বন্ধ। ববি বলে ওদের সম্পর্কে কিছু জানতে পারলেই যেন পনরাজ দালালকে জানায়। ববিরা চলে যাওয়ার পরপরই সাইক্লোন বাবু সোনিয়াকে ফোন করে পুরো ঘটনা বলে। সোনিয়ার সাথে তখন লাল্লুও ছিল। ববি তাদেরকে খুঁজছে শুনে লাল্লু ভীষণ ভয় পেয়ে যায়। তাই সাইক্লোন বাবুকে নিষেধ করে সে যেন লাল্লুর খোঁজ ববিকে না দেয়। ফোন রেখে দিয়ে বাবু পেছনে ফিরতেই চিতাকে দেখতে পায়। চিতা তার সব কথা শুনে ফেলেছে। বাবুকে বেঁধে ঝুলিয়ে রেখে তারপর তার ফোন নিয়ে আবারও সোনিয়াকে কল করে ববি। লাল্লু বুঝতে পেরে ভয়ে ভয়ে বলে সে কিছু জানে না। 4 জন লোক তাদেরকে দিয়ে জোর করে পান্ডেকে নিয়ে আসে, কিন্তু পান্ডে ভুলে লাল্লুর বাসায় না গিয়ে চার্চের উল্টো পাশের 5 নম্বর বাড়িতে যায়। তারপর নিজের লাইফের রিস্ক থাকায় লাল্লু ওখান থেকে পালিয়ে এসেছে বলেই ফোনটা কেটে বন্ধ করে দেয় লাল্লু। ববি তখন রেগে বাবুকে গুলি করে দেয়। এবার আমরা রিতাদের দেখতে পাই। থানায় ইন্সপেক্টর তাদের গাড়ি চোর হিসেবে ভিডিও করে। তারপর গাড়ি চুরি সহ আরও কিছু মিথ্যে বানোয়ার অভিযোগ বানিয়ে এফআইআর তৈরি করে। রিতা তখন ইন্সপেক্টরের সঙ্গে আলাদা কথা বলে সবকিছু মিটিয়ে নিতে চায়। আলাদা করে কথা বলতে গিয়ে ইন্সপেক্টর তার কাছে 50 লাখ টাকা চায়। তবে রিতা 7 দিন সময় চেয়ে 5 লাখ টাকা দিতে রাজি হয়।
কিন্তু ইন্সপেক্টর 1 পয়সাও ছাড় দিতে রাজি নয়। সে বলে তারা 3 বোন তো দেখতে হিরোইনের মতো, যদি তারা ইন্সপেক্টরের কন্ট্রাক্টে কাজ করে তাহলে 2 মাসে 60 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এর মধ্যে 50 লাখ টাকা ইন্সপেক্টরের আর বাকি 10 লাখ টাকা রিতাদের। এসব শুনে রিতার মা ও বোন সেখানে যায়। রিতার মা অনেক অনুরোধ করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে রিতা তো রেগেই যায়। এমন সময় থানায় ফগিং মেশিন আসে মশা তাড়ানোর জন্য। রিতার মাথায় তখন নতুন বুদ্ধি আসে। কনস্টেবল যখন গাড়ির চাবি ইন্সপেক্টরের দিকে দেয় অমনি চাবি ধরে ফেলে রিতা। তারপর ফগিং মেশিন কেড়ে নিয়ে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 3 মা মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। থানার বাইরে দাসরা অপেক্ষা করছিল। ফগিং মেশিনের সুযোগ তারাও নিতে চেয়েছিল, কিন্তু রিতা সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে থানা থেকে পালিয়ে যায়। দাস গ্রুপও রিতাদের পিছু নেয়। রিতারা বুঝতে পারে পেছনে তাদেরকে কেউ ফলো করছে, এমনকি থানায়ও ছিল লোকগুলো। তাই রিতা প্রচণ্ড জোরে গাড়ি চালাতে শুরু করে। দাসরাও পিছিয়ে নেই, যতটা সম্ভব দ্রুত তাড়া করতে থাকে রিতাদের, কারণ পান্ডের বডি তাদেরকে পেতেই হবে। রেড্ডিকে তারা ইতোমধ্যেই জঙ্গলে আসতে বলেছে। আধা ঘন্টার ভেতরেই বডি হস্তান্তরের ডিল হয়েছে। এদিকে রিতাও নিজের প্ল্যান বদলে জঙ্গলের রাস্তায় না গিয়ে অন্য একটা পরিত্যক্ত স্থানে যায়, কারণ জঙ্গলে যাওয়া এখন রিস্কের ব্যাপার। এখানেই বডি এসপার ওসপার করতে হবে। তখনই সেখানে আসে দাসের গাড়ি। তারা গান তাক করে বলে পান্ডের মৃত্যু রিতাদের বাড়িতে হয়েছে। গত রাত থেকে চেষ্টা করেও তারা পান্ডের বডি চুরি করতে পারেনি। আজ তারা ফাইনালি গাড়ির বুট খুলে পান্ডের বডি নিতে সক্ষম হবে। সব শুনে রিতার মা খুব খুশি হয়। এটা তো ভালো কথা, আগে জানলে তারা এত ছোটাছুটি করতোই না। এরপর দাস গাড়ির বনেট খুলেই চমকে যায়। সেখানে তো পান্ডের বডি নেই, তাহলে বডি গেল কোথায়? কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লাল্লু আর সোনিয়া সেদিন প্ল্যান করে সুযোগ বুঝে বডি রিতাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। তারপর রেড্ডিকে ফোন করে লাল্লু নিজের নাম মিস্টার ওয়াই বলে নতুন করে ডিল করে নিয়েছে, কিন্তু রিতাদের কেউই সেটা বুঝতে পারেনি। দাস রেগে জানতে চায় তারা আসলে বডি কোথায় রেখেছে, কিন্তু রিতা জানায় সত্যি ওই বডি গাড়িতেই ছিল, তারা বডি ফেলতেই এখানে এসেছে। এমন সময় রেড্ডি দাসকে ফোন করে জানায় যে অন্য একজন ফোন করে তাকে পান্ডের বডি দিয়ে যাচ্ছে। এখন সে কাকে বিশ্বাস করবে? দাস তখন বুঝতে পারে এই নতুন লোকটা আর কেউ নয় বরং লাল্লু। তার মানে লাল্লুই বডিটা চুরি করেছে। তবুও দাস রেড্ডিকে বলে দাসের কাছেই বডি আছে। রেড্ডি যেন অন্য কারো কথা না শোনে। কথা শেষ করে রেড্ডি রিতাকে বলে তার পুরো পরিবারকে ছেড়ে দেবে, তবে একটাই শর্ত আছে, রিতা যেন লাল্লুর লোকেশন ট্র্যাক করে দেয়। এই বলে সে রেড্ডির নাম্বার দেয় রিতাকে। রিতা তার বন্ধু আদির মাধ্যমে লাল্লুর ফোনের লোকেশন ট্র্যাক করে দেয়। তবুও দাস তাদেরকে ছাড়ে না, কারণ লোকেশন তো সে ভুলেও যেতে পারে। তাই যতক্ষণ না তারা লাল্লুকে ধরতে পারবে ততক্ষণ তাদেরকে দাসের জিম্মাতেই থাকতে হবে। রিতা রাগারাগি করলে দাস তাকে একটা থাপ্পড় মেরে দেয়। তারপর তাদের ফোন বন্ধ করে সবাইকে জোকারের দায়িত্বে আটকে রাখে। এদিকে ববি চার্চ থেকে ডান দিকে 5 নাম্বার বাড়িতে যায়, যেটা ছিল রিতাদের বাড়ি। লাল্লুর কথা অনুযায়ী এই বাড়িতেই তার বাবা ভুল করে ঢুকেছিল। পুরো বাড়ি ঘুরে সন্দেহজনক কিছুই পায় না তারা, শুধু বুঝতে পারে গতরাতে এখানে বার্থডে পার্টি ছিল। একজনের থেকে খোঁজ নিয়ে তারা জানতে পারে বাড়ির ছোট মেয়ের পরীক্ষা আজ, তাই হয়তো সবাই পন্ডিচেরি ইউনিভার্সিটিতে গেছে। ওদের সবারই ফোন বন্ধ। এবার ববির লোকেরা ইউনিভার্সিটিতে যাওয়ার প্ল্যান করে। পান্ডের বডি নিয়ে লুকোচুরির কোনো শেষ নেই। লাল্লু আবারও রেড্ডিকে কল করে এবং তাকে বিশ্বাস করানোর জন্য সে পান্ডের বডির ফটোটা রেড্ডিকে পাঠায়। তারপর নির্দিষ্ট ঠিকানা দেয় রেড্ডিকে আসার জন্য। লাল্লু 5 কোটি টাকা পাওয়ার খুশিতে নিজেও সেই জায়গায় যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করে। তার এই পুরো প্ল্যানে সোনিয়া সবসময় তার সঙ্গেই ছিল। হঠাৎই তাদের গাড়ির সামনে আসে দাসের গাড়ি। দাসকে দেখে লাল্লু বলে সে ববিকে তাদের ব্যাপারে কিছুই বলেনি, তারা শুধু লাশটা চুরি করেছে। সব শুনে দাস সোনিয়া এবং লাল্লুকে গুলি করে মেরে ফেলে। তারপর রেড্ডিকে ফোন করে বলে পান্ডের বডি তার কাছে আছে। রেড্ডি এবার ধাঁধায় পড়ে যায়। রেড্ডি তখন লাল্লুকে ফোন করলে দাসই রিসিভ করে। রেড্ডি বুঝতে পারে পান্ডের বডি সত্যি দাসের কাছেই আছে, তাই সে দাসকে লোকেশন দিতে বলে। দাস কিছুক্ষণের মধ্যেই জোকারের কাছে ফিরে আসে, যেখানে রিতাদের আটকে রাখা হয়েছিল। দাস বলে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ববি তাদেরকে ধরে ফেলবে, কারণ ববি ইতোমধ্যে লাল্লুর কাছ থেকে জেনে ফেলেছে যে তার বাবা রিতাদের বাড়িতে গিয়েছিল। আর ববি যদি রিতাদের ধরে ফেলে তাহলে তো এরা দাসের কথা বলে দেবে, তাই এদের কাউকেই বাঁচিয়ে রাখা যাবে না। সে কুমারকে নির্দেশ দেয় রিতার পুরো পরিবারকে গুলি করতে। কুমার গান তাক করে গুলি করার জন্য, কিন্তু তখন এই জোকার কুমারকে শুট করে মেরে ফেলে। দাসের চোখ তো তখন কপালে উঠে যায়। জোকার এটা কি করলো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রিতা ভালোবাসার বিভিন্ন কথা বলে জোকারকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ফেলেছিল। থানায়, রাস্তায়, এমনকি তখনও নাকি জোকারের চোখে রিতার জন্য ভালোবাসা দেখা যাচ্ছে। এসব কথা শুনে মোমের মতো গলে যায় জোকার। তাই তারা প্ল্যান করে পান্ডের বডি নিজেরাই রেড্ডিকে পাঠাবে, বিনিময়ে 5 কোটি টাকা পাবে। তারপর দুজনে বিয়ে করে সুখের সংসার করবে। সেই স্বপ্নে বিভোর হয়ে জোকার কুমারকে মেরে ফেলে। তারপর রিতার কথা মতো সে দাসকেও শুট করে।
এবার জোকার সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু আচমকা রিতা একটা ভারী কিছু দিয়ে জোকারের মাথায় আঘাত করে। এরপর অচেতন অবস্থায় সেখানেই বেঁধে রাখে তাকে। রিতা তার নতুন প্ল্যান অনুযায়ী ইন্সপেক্টরকে ফোন করে তার লাইভ লোকেশন পাঠায়। ইন্সপেক্টর তার থেকে 50 লাখ চেয়েছিল। সে তার লোকেশনে এলে 5 কোটি পাবে। প্রথমে ইন্সপেক্টর তার কথা বিশ্বাস না করলেও রিতার সিরিয়াস ভয়েস শুনে সে লোকেশনে পৌঁছে যায়। রিতা দাসদের লাশ দেখানোর পর পান্ডের বডিও দেখায়। তারপর বিস্তারিত বলতে শুরু করে। দাস রেড্ডি নামের একজনের কথা মতো পান্ডেকে মারার প্ল্যান করে। দুর্ভাগ্যবশত পান্ডে ভুলে সেই রাতে রিতাদের বাসায় ঢুকে পড়ে। তবুও এরা সেখানে গিয়ে পান্ডেকে মেরে ফেলার জন্য সুটকেসে ভরে। তারপর রিতাদেরকে ফোর্স করে বডি রেড্ডির কাছে পৌঁছে দেওয়ার জন্য, না হলে তাদেরকে মেরে ফেলতো। এই লাশের জন্যই রিতা থানা থেকে পালিয়ে এসেছিল। আর এখন এখানে এরা ডিলের টাকার জন্য ফাইট করে একজন আরেকজনকে মেরে ফেলেছে। তারা রিতাকেও মেরে ফেলতে চেয়েছিল, তাই জীবন বাঁচাতে রিতা জোকারকে অজ্ঞান করে সেখানে বেঁধে রেখেছে আর পরিবারের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন ইন্সপেক্টর যদি পান্ডের বডি রেড্ডিকে পৌঁছে দিতে পারে তাহলে রেড্ডি তাকে 5 কোটি টাকা দেবে। ইন্সপেক্টর সব শুনে রেড্ডির ফোন নাম্বার নেয় রিতার থেকে। তারপর সে নিজেই ডিল করে রেড্ডির সঙ্গে। পান্ডের বডি নেওয়ার জন্য লোকেশনও পাঠিয়ে দেয় তাকে। রেড্ডির কল কেটেই ইন্সপেক্টর বেঁধে রাখা জোকারকেও মেরে ফেলে। পরে সে এটাকে এনকাউন্টার বলে চালিয়ে দেবে। এমন সময় সেখানে ববি আসে তার লোকজন নিয়ে। আসলে রিতা আগেই রিনাকে ভয়েস মেসেজ পাঠিয়ে রেখেছিল। কলেজ থেকে বেরোলেই তাকে ববির লোকেরা আটকাবে। তখন সে কোনো কথা না বলেই ববিদেরকে রিতার লোকেশনে নিয়ে আসবে। ইন্সপেক্টর ববিকে দেখে ভয় পেয়ে বলে সে এখানে রিতাকে গ্রেফতার করতে এসেছে। কিন্তু রিতা ববিকে ঠিক একইভাবে ঘটনা বলে যেটা সে ইন্সপেক্টরকে বলেছিল। সাথে শুধু যোগ করে দেয় ইন্সপেক্টরের নাম। ইন্সপেক্টর এদের সবাইকে মেরে রেড্ডির সঙ্গে 5 কোটি টাকার ডিল করেছেন। আর রিতাকে আটকে ফেলে তার পরিবারের লোকেদেরকে ভিতরে আটকে রেখেছেন। রিতা এসব কথা ববির চোখে চোখ রেখে বলে। ববি তার লোকদেরকে পাঠিয়ে সত্যি ভেতরে রিতার মা এবং বোনকে আটকে রাখা দেখতে পায়। আর সেই সাথে ইন্সপেক্টরের ফোন চেক করলে দেখে কিছুক্ষণ আগে রেড্ডির সঙ্গে তার কথা হয়েছে। ববি এসব দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। নিজের বাবার বডি নিয়ে ব্যবসা করতে চাওয়া লোকদেরকে তো সে ছাড়বে না। তাই সে ইন্সপেক্টর এবং তার সাথের কনস্টেবলকে গুলি করে মেরে ফেলে। সবশেষে রিতা এবং তার পরিবার সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ববির ভাই চিতা এসে তাদেরকে থামায়। সে রিতাদের বাড়িতে একটা জারে তার বাবার ব্রেসলেট পেয়েছে। ব্রেসলেট ওখানে গেল কি করে? রিতারা বুঝতে পারে তার মা সেটা চুরি করে নিয়েছিল। ববিও বুঝে যায় রিতা তাকে মিথ্যে বলেছে। তাই সে গান পয়েন্ট করে সবাইকে মারার জন্য। গৌরীর বাচ্চার দিকে গান পয়েন্ট করতেই গৌরী ভয়ে সব সত্যি বলে দেয়। গীতার মাও সব দোষ স্বীকার করে নেয়। ববি গান পয়েন্ট করে ভাবছে কাকে আগে মারলে তার বাবার আত্মা শান্তি পাবে। ঠিক সেই সময় রেড্ডি এসে গুলি করে ববির হাত থেকে গানটা উড়িয়ে দেয়। হাসতে হাসতে রেড্ডি বলে, আমিই সে যে তোমার বাবাকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম। মুহূর্তেই দুই পক্ষের ফাইট শুরু হয়। প্রচণ্ড গোলাগুলির মাঝে রিতা তার পরিবারকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এক পর্যায়ে অনেকেই মারা যায়। সেই সাথে রেড্ডি আর ববির গুলিও ফুরিয়ে যায়। তারা হাতাহাতি শুরু করে। তখন রিতা ববির মাথায় পেছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত করে। তারপর একটা গান ছুড়ে দেয় রেড্ডির দিকে। রেড্ডি তখন ববিকে মেরে ফেলে। তারপর খুশি হয়ে বলে সে ববির বাবাকে মারতে চেয়েছিল রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু ববের মৃত্যুটা সে বোনাস হিসেবে পেল। তবে রিতা তাকে সাহায্য করেছে, তাই রিতার সেফটির সকল দায়িত্ব এখন রেড্ডির। রিতার কিচ্ছু হবে না, আর এই ব্যাপারে কেউ কিছু জানতেও পারবে না। আজ নিশ্চয়ই রেড্ডির ভাইয়ের আত্মা শান্তি পাচ্ছে। এসব বলে রেড্ডি চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে রেড্ডিকে থামায় রিতা। সে রেড্ডির দিকে গান পয়েন্ট করে আছে। 18 বছর আগে এই রেড্ডি তার বাবার জমি কেড়ে নিয়ে চিট করেছিল, যার কারণে রিতার বাবা নিরুপায় হয়ে আত্মহত্যা করেছে। যদিও রিতা কখনোই রিভেঞ্জ নিতে চায়নি, কিন্তু কর্মফল তো সবাইকে পেতেই হবে। তাই আজ 18 বছর পর প্রভাকরের মৃত্যুর প্রতিশোধ নেয় রিতা। তারপর পুরো পরিবার রেড্ডির জন্য আনা সেই 5 কোটি টাকা নিয়ে চলে যায়। তারা ভেবে নেয় এই টাকাটা তাদেরই, তাদের 18 বছর আগের জমানো সেই টাকা। ওপর থেকে তাদেরকে অভিনন্দন জানায় ববির সহজ সরল পাগলাটে ভাই চিতা। আর এখানেই শেষ হয় এই পাগলামিতে ভরা মজার গল্পটা। সত্যি বলতে কমেডি আর সিরিয়াস কাহিনী মিলে মুভিটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।